শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা বিভ্রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে 4 ঘন্টার মধ্যে 4 বার ভূমিকম্প। আগামী 3-4 দিনের মধ্যে বড় ভূমিকম্পের শঙ্কা, সতর্ক থাকতে বললেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতি অনুকূলে না আসলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণের হার 5% নিচে নামলে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী। ঘরে বসে দেয়া যাবে সিলেট সিটি কর্পোরেশনের সব ধরনের বিল ও ফি। ক্যাশ বাবার সাথে সিসিকের চুক্তি সম্পাদন। সিলেটে উদ্বেগ ছড়াচ্ছে করোনায় মৃত্যু, একদিনে 5 জনের প্রাণহানি। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। জুন থেকে ঢাকা সিলেট রুটে বাড়ছে আরও একটি ফ্লাইট। সিলেটের ওসমানীনগরের ইউএনওর বিরুদ্ধে সিন্ডিকেট করে দুর্নীতির অভিযোগ এমপি মুকাব্বির খানের, উন্নয়ন বাধাগ্রস্তের দাবি। বর্ণাঢ্য আয়োজনে সিলেটের সেনানিবাসে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত সহস্রাধিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভূমিকম্প নিয়ে মহা আতঙ্কে সিলেটের মানুষ। শনিবার 4 ঘন্টার ব্যবধানে 4 বার অনুভূত হওয়া ভূমিকম্পে এই আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা বহন করে। আগামী 3-4 দিনের সিলেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে আশঙ্কা রয়েছে বড় ভূমিকম্পের। ডাউকি ফল্টে রিক্টার স্কেলে 7 মাত্রার উপরে ভূমিকম্প হলে সিলেট অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় সিলেট সিটি কর্পোরেশন জরুরি বৈঠক করে সতর্কতামূলক আগাম ব্যবস্থা নিয়েছে। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী নাদিরা। শনিবার সকাল 10:36 কেঁপে ওঠে সিলেট নগরী। ভূমিকম্পের এই আতঙ্ক কাটতে না কাটতে এর 14 মিনিট পর 10:50 আরেক দফা ঝাঁকুনি। বহুতল ভবন থেকে আতঙ্কগ্রস্ত মানুষ নেমে আসেন নিচে। কেউ কেউ আতঙ্কিত হয়ে শুরু করেন ছুটোছুটি। মাটি শান্ত হলে নিজ নিজ বাসাবাড়িতে ফেরেন সবাই। কিন্তু ভূমিকম্প যেন পিছু ছাড়ছিল না সিলেটের মানুষের। সকাল 11:30 ও 11:34 আরও 2 দফা কাঁপুনি। এবার বেড়ে যায় আতঙ্কের মাত্রা। স্বরচিৎকার আর কান্নাকাটি করে মানুষ বেরিয়ে পড়েন রাস্তায়। যদিও 11:34 কম্পনকে ভূমিকম্প বলছে না আবহাওয়া অফিস। তার মতে এটি ছিল আফটার শক। সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয় বেলা 1:58। এই সময়ের মধ্যে সাধারণ মানুষ 7 থেকে 8 বার ভূমিকম্প অনুভব করলেও আবহাওয়া অফিসের হিসাব মতে 4 ঘন্টার মধ্যে ভূমিকম্প হয়েছে 4 বার। এর মধ্যে রিক্টার স্কেলে সর্বোচ্চ 4.1 মাত্রা ছিল সকাল 10:50 ভূমিকম্পের। বাকিগুলো ছিল 4-এর নিচে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট। একই স্থানে না হলেও উৎপত্তিস্থল ছিল কাছাকাছি। যে ভূমিকম্পগুলো হচ্ছে সেই ভূমিকম্পগুলোর ডেপথটা কোনো গভীরতা সম্ভবত অনেক কম, যার কারণে আমাদের কিন্তু শুধু সিলেট স্টেশনেই সেই ভূমিকম্পর ইনফরমেশনটা পাচ্ছি, মানে আমরা ডাটাটা পাচ্ছি। তো যেটুকু আপলিফ্ট হচ্ছে সেটা ডেপথটা একটু কম হয়, সেই জন্য কম জায়গা জুড়ে হয়, কিন্তু মারাত্মক ধরনের হয় বা ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। পরপর কয়েকবার ভূমিকম্প হওয়ায় সিলেট নগরবাসীর মাঝে আতঙ্ক দেখা দেয়। বহুতল ভবনে থাকা অনেকে চলে যান আত্মীয়স্বজনের একতলা বাসায়। ফের বড় রকমের ভূমিকম্পের আশঙ্কায় অনেকে শহর ছেড়ে চলে যান গ্রামের বাড়িতে। আমরা সিলেটে 8-9 বার ভূমিকম্প হয়ে গেছে, ডরাইয়া আশেপাশের মানুষ সব গেছেন গিয়ে। আমরাও ডরাইরাম, এখন কিতা করতাম চিন্তা করে পাইরাম না। আমি দেখলাম যে ওনারা বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, এখন ধীরে উদ্দেশ্যে রওনা হয়েছে। আর এই বর্তমানে দেখেন একটা বাসা আমার আত্মীয়, উনি তো ওনারা চলে গেছে, দেখে আসে দেখি ওনাদের বাসা তালা মারা। তো আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায়, বলে আমরা বিছনাতে চলে গেছি। কারণ কি, ভূমিকম্পে। 4 ঘন্টার ব্যবধানে 4-5 বার ভূমিকম্প হওয়াকে খারাপ লক্ষণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস। তাই সিলেটের জন্য আগামী 3-4 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে সিলেটে বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা একটু 2-3 দিন অপেক্ষা করি, কারণ ছোট ছোট পরপর ভূমিকম্প হলে বড় ভূমিকম্পটা 2-3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে হওয়ার কথা। এই কয়দিন আমরা যেন একটু অ্যালার্ট থাকি, বিদ্যুৎ গ্যাস এগুলি যেন খুব কম চালু থাকে। যদি ডাউকি ফল্টে হয় তাইলে
6 6:30 হইলে তার একটু ক্ষতি হবে। এদিকে বড় দুর্যোগের আশঙ্কায় শনিবার বিকেলে সিটি কর্পোরেশনের জরুরি প্রস্তুতিমূলক সভা করেছে। সভায় উপস্থিত ছিলেন সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি। সভায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের এখান থেকে আমাদের যা যা প্রস্তুতিমূলক আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা এখন কিভাবে মানুষকে আতঙ্কিত না হয়ে মানুষ কিভাবে এই ধরনের ঘটনা ঘটলে কিভাবে আমরা এটাকে রোধ করব, সেই ব্যাপারে আমরা আমাদের প্রশিক্ষণ অনুযায়ী কাজ চলবে আর কি। যারা প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে আমরা ফিল্ডে কীভাবে লাগাবো, আমাদের ফায়ার, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং অন্যান্য আনুষঙ্গিক অ্যাম্বুলেন্স, এগুলা আমাদের প্রিপারেশন থাকবে। 1548 সালে প্রচণ্ড ভূমিকম্পে সিলেটের এলাকার ভূ আকৃতির ব্যাপক পরিবর্তন ঘটে। পরবর্তীতে 1642, 1663, 1812 ও 1869 সালে হওয়া ভূমিকম্পে সিলেটের ভূ মানচিত্র অনেকটা পাল্টে যায়। 1897 সালের 12 জুন বিকেলে সিলেটে যে ভয়াবহ ভূমিকম্প হয় সেটি গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়াক নামে পরিচিত। ভয়াবহ সেই ভূমিকম্পে 3,75,550 বর্গ কিলোমিটার এলাকায় ব্যাপক ক্ষতি হয়। এতে সিলেট জুড়ে বিশাল আকার হাওর বিল জলাশয়ের সৃষ্টি করে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুততম সময়ের মধ্যে খুলে দিতে চায়। সেজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে করোনা পরিস্থিতিকে মাথায় রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য যে তারিখেই নির্দিষ্ট হোক না কেন, সেই সময়ের আগে করোনা পরিস্থিতি অনুকূলে না এলে ঝুঁকি নেওয়া যাবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজ ও জনতার প্রত্যাশার আয়োজনে আব্দুল মতিন খসরুর স্মরণ সভায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের হার 5% নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত হবে না। ঈদ যাত্রার কারণে সংক্রমণের হার আবারও কিছুটা ঊর্ধ্বগামী। আগামী 13 জুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে চায়। আমরা চেষ্টা করব। অনেক জায়গা থেকে চাপ আছে, অনেক আন্দোলনের ডাক রয়েছে। তবে সেটি বৃহত্তর ছাত্র সমাজ বা অভিভাবক যারা আছেন তাদের মতামতকে প্রতিফলিত করে না। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু আমরা অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু রেখেছি, যদিও তার মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে। প্রতিদিনের অনলাইন পড়াশোনার মান ও পরিসর বাড়ছে, আমরা সবাই এতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। হোল্ডিং ট্যাক্স, পানির বিল বা ট্রেড লাইসেন্সের ফি পরিশোধে এখন আর দৌড়াতে হবে না সিলেট সিটি কর্পোরেশনে। ঘরে বসেই পরিশোধ করা যাবে কর্পোরেশনের সব ধরনের বিল। আর এই সুযোগ এনে দিয়েছে রিকারশন ফিনটেক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ই-ওয়ালেট ক্যাশ বাবার অ্যাপস বা কার্ড ব্যবহার করে পরিশোধ করা যাবে নগর ভবনের সব ধরনের বিল। বিল পরিশোধ ছাড়াও ক্যাশ বাবার মাধ্যমে কেনাকাটা ও লেনদেন করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আন্নামা চৌধুরী। ডিজিটালাইজেশনের পথে এগিয়ে যাচ্ছে দেশ। ব্যবহার কমছে কাগজে মুদ্রার। নিরাপদ ও সহজ হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিকাশ, নগদ ও রকেটের মতো অ্যাপস ভিত্তিক লেনদেন। এবার দেশে যাত্রা শুরু করেছে ক্যাশ বাবা নামের আরও একটি ই-ওয়ালেট। গেল 27 মে সিলেট সিটি কর্পোরেশনের সাথে সেবা বিনিময়ের দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করেছে রিকারশন ফিনটেক লিমিটেড। এই চুক্তির আওতায় সিটি কর্পোরেশনের সব ধরনের বিল ও ফি এখন থেকে ক্যাশ বাবা অ্যাপস ও কার্ড দিয়ে পরিশোধ করা যাবে। একদম কম খরচে বাসায় বসে আপনারা আমাদের ক্যাশ বাবা অ্যাপ থেকে আপনারা সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স, তারপরে হচ্ছে ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে ওয়াটার বিল আপনারা বাসায় বসে কিন্তু ক্যাশ বাবার মাধ্যমে পরিশোধ করতে পারবেন। আপনাদেরকে কষ্ট করে ব্যাংকে যাওয়া লাগবে না। ক্যাশ বাবার যাত্রা শুরু হয়েছিল উগান্ডা থেকে। এবার প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে। অ্যাপস ভিত্তিক অন্যান্য কোম্পানি এজেন্টের মাধ্যমে লেনদেন করলেও ক্যাশ বাবা এর ব্যতিক্রম। ফলে টাকা পাঠাতে অন্য কোম্পানিগুলো থেকে খরচ কম পড়বে। দৈনিক লেনদেনের পরিমাণও অন্যদের চেয়ে বেশি। আমাদের লিমিট অনেক হাই, যেমন বিকাশে আপনি 25 থেকে 30,000 টাকার বেশি লেনদেন করতে পারেন না ডেইলি। আমাদের এখানে কিন্তু 1 লাখ টাকার বেশি লেনদেন করতে পারবেন ডেইলি। অনেক জায়গায় আমাদের ফিজই নাই, কিন্তু এমএফএস এর বেলায় যেটা বলতেছি যে আর আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা 1012 টাকা 50 পয়সা। তো
তো সেটা ইনশাআল্লাহ যেহেতু আমরা জার্নি শুরু করেছি, আমরা ভবিষ্যতে এটাকে 5 টাকা 7 টাকার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। রিকারশন ফিনটেকের সাথে চুক্তির ফলে কেশ বাবার মাধ্যমে নগরবাসী এখন আরও সহজে সিটি কর্পোরেশনের সেবা নিতে পারবেন। এতে সেবা গ্রহীতাদের সময় বাঁচবে বলে মনে করছেন সিটি মেয়র। আমাদের আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষের সময় বাঁচবে, তাছাড়া আমাদের এখানে সময়ের সুবিধা নিজেরা একটা দায়িত্ববোধ থাকবে এই সেবাটা এখন ঘরে পৌঁছে। কেশ বাবা দিয়ে দেশের অভ্যন্তরে টাকা পাঠানোর পাশাপাশি ইউটিলিটি ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, টিকিট কেনা, হোটেল বুকিংয়ের সুযোগ পাবেন। গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে কেশ বাবা ডাউনলোড করা যাবে। আন্নামা চৌধুরী, বাংলা ভিউ টিভি, সিলেট। সিলেট বিভাগে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। করোনা সংক্রমণের কারণে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে প্রাণহানি। মহামারী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে, সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছেন 94 জন, আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 22 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 94 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 40 জন, সুনামগঞ্জের 5 জন, হবিগঞ্জের 9 জন, মৌলভীবাজারের 24 জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী 16 জন। নতুন এই 94 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 22,461 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 14,681 জন। এছাড়া সুনামগঞ্জে 2,809 জন, হবিগঞ্জে 2,495 জন ও মৌলভীবাজারে 2,476 জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 22 জন। এর মধ্যে সিলেটের 17 জন ও মৌলভীবাজারের 5 জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 21,555 জনে। এর মধ্যে সিলেট জেলার 14,030 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,724 জন, হবিগঞ্জে 2,071 জন ও মৌলভীবাজারে 2,330 জন সুস্থ রয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এদের সবাই সিলেট জেলার বাসিন্দা। সব মিলিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 403 জনে। এর মধ্যে সিলেট জেলার 325 জন, সুনামগঞ্জে 30 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারে 30 জন রয়েছেন। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। বর্তমানে 6টি গন্তব্যে 25টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। করোনাকালে সব ধরনের স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে 5টি, যশোরে 6টি, সৈয়দপুরে 7টি, সিলেট, রাজশাহী ও বরিশালে 2টি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। 1 জুন থেকে ঢাকা থেকে সিলেটে আরও একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএস বাংলা জানায়, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে সকাল 8টা ও সন্ধ্যা 7টায় এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল 9টা 20 মিনিট ও রাত 8টা 20 মিনিটে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। এছাড়া আগামী 1 জুন থেকে দুপুর 1টা 30 মিনিটে ঢাকা থেকে সিলেটে এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর 2টা 50 মিনিটে একটি অতিরিক্ত ফ্লাইট ছেড়ে যাবে। সিলেট জেলার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের বিরুদ্ধে সিন্ডিকেট সৃষ্টিসহ নানা দুর্নীতির অভিযোগ তুলেছেন সিলেটের 2 আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। শনিবার নগরীর বাগবাড়িস্থ নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। যেখানে বিনামূল্যে জমি পাওয়া যাবে না, সেখানে 3 গুণ বেশি টাকা দিয়ে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ওসমানীনগর উপজেলায় এসব প্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে জমি দানের আগ্রহী ব্যক্তি থাকা সত্ত্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সক্রিয় সহযোগিতায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের জমি অধিগ্রহণের নামে প্রায় 10 কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
একইভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য স্থান নির্ধারণের ক্ষেত্রেও ওসমানীনগরের ইউএনও সরকারি বিধান উপেক্ষা করে সিন্ডিকেটের স্বার্থে কাজ করে আর্থিক মুনাফা অর্জনে সচেষ্ট রয়েছেন। তিনি বলেন, ওসমানীনগরের গোয়ালাবাজারে টিসিবির পণ্য বিক্রির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যা খোলা বাজারে বিক্রির ব্যাপারে ইউএনওর যোগসাজস্য রয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক টিআর কাবিটা প্রকল্পে 10 থেকে 15 ভাগ টাকা ইউএনওর পকেটস্থ হওয়ার অভিযোগ রয়েছে। যারা তার দাবি মোতাবেক টাকা পরিশোধ করতে পারেননি, তাদের বিল আটকে রেখে তিনি নানাভাবে হয়রানি করছেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের সেনানিবাসে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল 7টায় সিলেট সেনানিবাসে র্যালি, সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ অনস্বীকার্য। 33 বছর ধরে পেশাদারিত্ব, কর্তব্য নিষ্ঠা ও অভিজ্ঞতার কারণে বাংলাদেশের শান্তিরক্ষীগণ বিশ্ব শান্তি রক্ষায় আদর্শ হিসেবে স্বীকৃত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতা, সংবিধানের দিক নির্দেশনা, মহামান্য রাষ্ট্রপতির অনুপ্রেরণা ও প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব শান্তিরক্ষক কার্যক্রমে আমাদের অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আজ আমরা বিশ্বের শান্তিরক্ষী বাহিনী প্রেরণের ক্ষেত্রে সর্ববৃহৎ শান্তিরক্ষী বাহিনীর আসনে অধিষ্ঠিত। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাম্প্রতিক সফরের কারণে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের অফিসারদের অন্তর্ভুক্তি আমাদের গৌরবের বিষয়। বিশ্বের শান্তি রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগের জন্য সদা প্রস্তুত। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার নিসারুল আরিফ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ সেনাবাহিনীর সিলেটের এরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ, র্যাব ও বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে এক বর্ণাঢ্য র্যালি সিলেটের সেনানিবাসের মুজিব চত্বর থেকে শুরু হয়। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,549 জনে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 1043 জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,97,386 জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় সারা দেশে করোনা মুক্ত হয়েছেন 1187 জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,37,408 জন। গেল 24 ঘন্টায় সারা দেশে 12,611 জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয়েছে 13,184টি নমুনা। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 7.91%, আর মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 13.48%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 38 জনের মধ্যে ঢাকা বিভাগের 8 জন, এছাড়া চট্টগ্রামে 4, রাজশাহীতে 7, খুলনায় 7, বরিশালে 1, সিলেটে 5, রংপুরে 4 ও ময়মনসিংহে 2 জন মারা গেছেন। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 28 জন পুরুষ এবং নারী 10 জন। এর মধ্যে 1 জন ছাড়া সবই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া 12,549 জনের মধ্যে পুরুষ 9,065 জন এবং নারী 3,484 জন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।